যে এই মুদ্রার বিনিময়ে আপনাকে 20টা গরু দিতে হবে। এখন আসে এই টাকাটা কিভাবে আসলে তৈরি হলো। ওই সময় আসলে মানুষজন সম্পদের বিনিময়ে সম্পদ এক্সচেঞ্জ করত। সর্বপ্রথম পাথরের মধ্যে এক ধরনের নিদর্শন বানিয়ে যে হিসাব করা শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে 1939 সাল থেকে 1945 সাল যুদ্ধ একদম 6 বছর পর্যন্ত সংগঠিত ছিল। এইখানে আমেরিকার ভূমিকাটা ছিল আরও ধরনের টাকা পয়সা বেরোবে, যেমন বিটকয়েন, তারপরে এথেনিয়াম। একটা না একটা সময় গিয়ে এই পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব লেনদেন কি এবং কিভাবে লেনদেন করা হতো, এবং তারপরে কিভাবে মুদ্রার প্রচলন শুরু হলো, তারপরে কিভাবেই বা টাকা পয়সা আসলে একটা কাগজের নোট হয়ে গেল, এবং তারপরে এখন তো টাকা পয়সা একটা জাস্ট ডিজিট বা নাম্বার হয়ে গেছে। এটাই বা কি করে হলো, এবং এই পুরো ওয়ার্ল্ডের অর্থনীতি একটা সময় ভেঙে পড়বে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনি যদি জানতে চান টাকা কি বা টাকা কে আবিষ্কার করলো, টাকা রিলেটেড যে কোনো ধরনের প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে বুঝতে হবে লেনদেন বিষয়টা কি, এবং এই লেনদেন বিষয়টা বোঝার জন্য আপনাকে যেতে হবে ইতিহাসের অনেক পিছনে। প্রায় খ্রিস্টপূর্ব 9000 সাল আগে, যখন মানব সভ্যতার কোনো কিছুই আসলে ওরকম ভাবে ছিল না, কেবলমাত্র শুরু, ওই সময় আসলে মানুষজন সম্পদের বিনিময়ে সম্পদ এক্সচেঞ্জ করত। ধরেন যে কারোর গরু আছে অথবা কারোর ছাগল আছে, তো এই গরু আর ছাগলের এক্সচেঞ্জ করে নিত তারা নিজেদের মতো করে, যে আমি তোমাকে একটা গরু দিলাম, তুমি আমাকে যে 2টা ছাগল দাও বা 3টা ছাগল দাও। এইভাবে যে এক্সচেঞ্জ করতো। কেউ হয়তো বা কারোর ফার্ম আছে, সে হয়তো বা তার কাছে ফসল আছে, সে আপনাকে ধান দিচ্ছে, আপনি ওকে আরেকটা জিনিস দিচ্ছেন, আপনি হয়তো বা ওকে লবণ দিচ্ছেন। এইভাবেই মানে একজন আরেকজনের যে সম্পদ একজন আরেকজনকে দিয়ে দিত। এই বিষয়টাই যে লেনদেন। তার মানে লেনদেন বিষয়টা যে সম্পদের বিনিময়ে সম্পদ এক্সচেঞ্জ করা হতো। ইতিহাসের কিছু সামনে আগালে আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে 4000 সাল এইরকম সময়ের মধ্যে মানুষজন যে এই যে লেনদেন যে হচ্ছে, এই লেনদেনের হিসাব রাখার জন্য সর্বপ্রথম পাথরের মধ্যে এক ধরনের নিদর্শন বানিয়ে যে হিসাব করা শুরু করে। এইখান থেকেই যে লেখাপড়ার বিষয়টা আসা শুরু হয়। যাই হোক, তো এই মূল বিষয়টা যে এটাই যে লেনদেন, যে কোনো একটা কিছুর বিনিময়ে কোনো একটা কিছু নেওয়া বা দেওয়া। তো এই যে লেনদেনের প্রক্রিয়াটা এইভাবে প্রায় 200-300 বছর চলতে থাকে, এবং এতদিনে এই 200-300 বছরে লেনদেনের পাশাপাশি তারা আরেকটু আপডেট হয় এবং তারা দালান কোঠা বানানো শুরু করে। যেহেতু এই লেনদেন একটা সিস্টেম তারা যে ওইখানের কিছু লোকজন ছিল যারা ওই সময় অনেক বেশি প্রভাবশালী ছিল, তারাই তো যে সিস্টেমটা নিয়ন্ত্রণ করতো। হ্যাঁ, অতদিনে যেহেতু দালান কোঠাও হয়ে গেছে, তখন তারা ভাবলো যে এখন এই সম্পদ এখান থেকে ওখানে নিয়ে যাওয়া বা সম্পদের বদলে সম্পদ এক্সচেঞ্জ, অনেক সম্পদ তো বড়, হ্যাঁ, একটা গরু তো অনেক বড়, বা অনেক ফসল অনেক বেশি পরিমাণের। হ্যাঁ, তো এই বিষয়টা তারা সলভ করার জন্য সেই সময় মুদ্রা আবিষ্কার করলো, যে এই যে একটা মুদ্রা, একটা মাটির ভেতরে তারা কিছু লিখে লিখে না ওই ধরনের আর্ট করা থাকতো, যে এটা মানে যে একটা মুদ্রা, এই মুদ্রাটার মান ভ্যালু যে এই মুদ্রার বিনিময়ে আপনাকে 20টা গরু দিতে হবে বা 10টা ছাগল বা 15টা, মানে এইভাবে যে কয়েক ধরনের ভ্যালুর পরিমাণে তারা মুদ্রা তৈরি করে। এবং এই মুদ্রাটা তখন যে প্রথম আবিষ্কৃত হয় ওই সময়, যে মুদ্রার বিনিময়ে যে এখন আমি সম্পদ পেয়ে যাচ্ছি, সম্পদের বিনিময়ে সম্পদের জন্য এক্সচেঞ্জ করার জন্য আমার খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, এখন জাস্ট একটা মুদ্রা থাকছে, এই মুদ্রার মাধ্যমেই যে আমি অন্য আরেকজনের সম্পদ কিনতে পারলাম। হ্যাঁ, তার অনেক পরে ধরা হয় যে ইরানে সর্বপ্রথম যে সিলভার বা রৌপ্য মুদ্রা আবিষ্কার করা হয়। এরকম যে বিভিন্ন, অতদিনে তো অনেক দিন হয়ে গেছে, অনেক দেশেই যে মুদ্রা আবিষ্কার শুরু হয়েছে। কেউ সর্বপ্রথম তো শুরু হলো মাটি দিয়ে, তারপর যে রূপা, কেউ অথবা স্বর্ণ, কেউ যে কড়ি, আমরা অনেক সময় টাকা কড়ি বলি কিন্তু, হ্যাঁ, এই বিষয়টাও অনেক সময় শামুক, ঝিনুক
মানে বিভিন্ন কালচারের মানুষজন তখন হচ্ছে যে মানুষজনের তো তখন সভ্যতার শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, অনেকে অনেকের মতন সৃজনশীলভাবে ভেবে ভেবে নিজের দেশের হচ্ছে যে স্পেসিফিক ভাবে নির্দিষ্ট জিনিসকে মুদ্রা হিসেবে তারা আখ্যায়িত করা শুরু করলো। তো এইটা হচ্ছে মুদ্রার ইতিহাস। আমরা বুঝলাম যে লেনদেন বিষয়টা কি, লেনদেনের পরে কিভাবে মুদ্রার আবির্ভাব হলো, এবং তারপরে হচ্ছে আমরা একদম চলে আসবো এখন আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে। আমরা এখন হচ্ছে যে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সময়কালে চলে এসেছি। তখন হচ্ছে যে একটা সময় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান খলিফা করা হলো, তিনি যখন প্রধান খলিফা হলেন তখন সারা বিশ্বে মোটামুটি উনি এক ধরনের বাদশা ছিলেন, বা যাই হোক পুরো বিশ্বে তখন মুসলিমরা শাসন করত। তখন পুরো বিশ্ব মুসলিমরা শাসন করত, এবং পুরো বিশ্বকেই তখন একটা স্টেবল মুদ্রা দেওয়া হয়। মানে পুরো বিশ্বের কারেন্সিতে স্বর্ণ এবং রূপা এই দুইটা হচ্ছে যে মূল কারেন্সি। তখন আর হচ্ছে ওই ধরনের মুদ্রা থাকলো না যে পশুর চামড়া বা কড়ি ইত্যাদি বিভিন্ন জিনিস যেগুলো মুদ্রা ছিল, ওগুলো আর তখন হচ্ছে যে মুদ্রা থাকলো না। তখন সব জায়গার মুদ্রা হয়ে গেল স্বর্ণ এবং রূপা, এই দুইটার ভিত্তিতে। এই দুইটা দিয়েই অনেক ভ্যালু, অনেক ধরনের আর কি মুদ্রা তৈরি করা হলো। এটা হচ্ছে যে লাস্ট একদম ফাইনাল মুদ্রা হলো স্বর্ণ এবং রূপা। তো পুরো পৃথিবীতেই তখন হচ্ছে যে সবাই অ্যাকসেপ্ট করে নেয় যে মুদ্রা হবে হচ্ছে যে স্বর্ণ বা রূপা এই দুইটার ভিত্তিতে। তো এই বিষয়টা এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার কাট। এখন এই মুদ্রাও তো নিয়ে যাওয়া একটা ঝামেলার ব্যাপার। তো তো এর জন্য হচ্ছে যে ক্যারি করা একটা ঝামেলা। অনেক বেশি মুদ্রা থাকলে তো ট্রেন দিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, বা বিভিন্ন সমস্যার কারণে তখন হচ্ছে যে একটা সিস্টেম আবিষ্কার করা হয়। ওইটাকে বলা হয় সর্বপ্রথম রিপ্রেজেন্টেটিভ মানি। হ্যাঁ, এরকম ফিল করানো যে যারা হচ্ছে যে উপর পর্যায়ের লোকজন ছিল তারা এরকম একটা সিস্টেম বানালো যে এক ধরনের কাগজের মধ্যে হচ্ছে যে অতদিনের লেখাপড়া চলে এসেছে, সভ্যতা চলে এসেছে। তো অতদিনে হচ্ছে যে মানুষজন হচ্ছে যে লিখে দিয়ে দিত, এক ধরনের লেখা দিয়ে দিত যে এত টাকার বিনিময়ে হচ্ছে যে তোমার কাছে তুমি হচ্ছে এত মুদ্রার মালিক, তুমি সাপোজ 10,000 মুদ্রার মালিক এই ধরনের একটা নোট, বা তুমি 20,000 মুদ্রার মালিক এই ধরনের একটা নোট। হ্যাঁ, এই ধরনের কাগজে এক ধরনের লেখা থাকতো, ওইটাই হচ্ছে যে তখন কারেন্সি হয়ে গেল। হ্যাঁ, তো ওইটা নিয়ে নিজের দেশের মধ্যে তখন ওই বিষয়টা নিয়ে কাজ করা যেত। কিন্তু আপনি যদি অন্য কোনো দেশের সাথে লেনদেন করতে চান সেক্ষেত্রে তাহলে আপনার মুদ্রার ব্যবস্থাটাই আছে। হ্যাঁ, মুদ্রা দিয়েই আপনার হচ্ছে যে কাজ করতে হবে। আপনি যদি অন্য দেশ থেকে কিছু কিনতে চান তাহলে আপনার তার বিনিময়ে মুদ্রা দিতে হবে। তো নিজের দেশে হচ্ছে যে আমরা এভাবে মানে যে যার যার দেশে এরকম ভাবে চলা শুরু করলো। রিপ্রেজেন্টেটিভ মানে সব সম্পদ একটা নির্দিষ্ট জায়গায় থাকতো, দেশের প্রধান প্রধান যেই ব্যক্তি আছে তাদের নেতৃত্বে সব সম্পদগুলো থাকতো, এবং এই ধরনের নোটগুলা দিয়ে স্লিপগুলা দিয়েই হচ্ছে যে লেনদেনের কাজটা হতো। এই পর্যন্ত ঠিকঠাক। এখন আসে এই টাকাটা কিভাবে আসলে তৈরি হলো। এখানেই আমাদের যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানে 1939 সাল থেকে 1945 সাল, প্রায় 6 বছর। আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত ছিল। এই সময় বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সাথে, পার্টিকুলার কোনো একটা দুইটা দেশ না, অনেকগুলো দেশ বনাম অনেকগুলো দেশের যুদ্ধ একদম 6 বছর পর্যন্ত সংঘটিত ছিল। এইখানে আমেরিকার ভূমিকাটা ছিল, ও যুদ্ধের মধ্যে তো অবশ্যই ইনভলভ ছিল কিন্তু খুব বেশি ওইরকম ভাবে না। ও হচ্ছে যে তখন প্রচুর পরিমাণের তাদের যে অস্ত্র-শস্ত্র আছে অন্য দেশে হচ্ছে তারা হচ্ছে যে সেল করেছে, এবং তার বিনিময়ে তারা খুবই ভালো একটা অ্যামাউন্ট প্রফিট জেনারেট করেছে। মানে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার মূল ভূমিকাই ছিল সে বিভিন্ন দেশের কাছে অস্ত্র বিক্রি করেছে। মানে যেই দেশগুলার পক্ষে সে ছিল সেই দেশগুলাতে অস্ত্র বিক্রি করেছে, এবং সে খুব টাকা পয়সা প্রফিট করেছে। এবং অন্যান্য দেশ যারা যুদ্ধ করেছে একদম সিরিয়াসলি যুদ্ধ করেছে, তাদের মধ্যে কাহিনীটা হয়েছে কি যে তাদের যুদ্ধ শেষে দেখে যে মোটামুটি পৃথিবীর সব দেশেরই খুবই বাজে অবস্থা, অর্থনীতি একদম প্রায় ভঙ্গুর অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। একটা যুদ্ধ হলে তো আমরা জানি যে অর্থনীতির খুবই বাজে অবস্থা হবে, এটা খুবই স্বাভাবিক। তো পুরো দেশের, তো পুরো পৃথিবীরই তখন হচ্ছে যে খুবই খারাপ একটা অর্থনীতি অবস্থা,
এবং সেই সময় আমেরিকার নেতৃত্বে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে পুরো পৃথিবীর যারা প্রধান ব্যক্তি ছিলেন তাদেরকে নিয়ে ওই মিটিংটা সংগঠিত হয় এবং ওই মিটিংয়ের মধ্যে মূল বিষয়টা ছিল আমেরিকার পক্ষ থেকে এটা বলা যে যেহেতু আপনাদের সব দেশেরই মোটামুটি অর্থনৈতিক অবস্থা খুবই বাজে অবস্থা, তো আমরা এই অর্থনীতি অবস্থা ঠিক করার জন্য একটা নতুন ওয়ার্ল্ড মনিটরিং সিস্টেম তৈরি করতে চাচ্ছি, আপনারা আমাদের সাথে একমত হন। বিষয়টা হচ্ছে যে তখন আর এই মুদ্রা ব্যবস্থাটা তারা বলল যে থাকবে না, তখন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হলো, বিশ্ব ব্যাংক আমরা যেটাকে বলি, তখনই ওইটার উৎপত্তি। এবং তখন হচ্ছে যে তারা বলল যে পুরো পৃথিবীর এখন লেনদেনের হিসাব হবে ডলারের মাধ্যমে, ডলার হবে মেইন কারেন্সি, পৃথিবীর মেইন কারেন্সি হবে ডলার, যেটা হচ্ছে আমেরিকান টাকা। যেহেতু আমেরিকা তখন খুবই ভালো অবস্থায় এবং অন্যান্য দেশ একদম বাজে অবস্থা অর্থনীতির, এর জন্য হচ্ছে যে তারা ওইটার সাথে অ্যাগ্রি করে নেই, না করে নিলে আসলে দেশ ওইভাবে সঠিকভাবে চলবে না। একটা নতুন সিস্টেমের তখন দরকার, ওই বাহ্যিকভাবে আসলে দরকার ছিল এবং এই জন্য সবাই ওই চুক্তিটাতে তাদের সাথে থাকে। এবং সবাই তাহলে আমরা এখন পর্যন্ত সবাই এটাই জানলো যে একটা নির্দিষ্ট গোল্ডের বিনিময়ে এই ডলারটা আছে এবং এই ডলার দিয়েই পুরো পৃথিবী হচ্ছে যে এখন তাহলে চলবে। তো এই হচ্ছে বিষয়, এই চুক্তিটা স্বাক্ষরিত হয় এবং পুরো পৃথিবীতে তখন ডলার হয় মেইন কারেন্সি, পৃথিবীর মেইন কারেন্সি হচ্ছে ডলার। তার অনেক বছর পর অনেক দেশই আসলে বুঝতে পারে যে না, তারা হয়তো বা নিজের দেশের যেহেতু ডলার এবং এটা যেহেতু ওয়ার্ল্ড কারেন্সি, তাই তারা নিজেরা তাদের ব্যাংকে হচ্ছে যে কোনো দেশকে না জানিয়েই টাকা ছাপিয়ে ফেলতো। এরকম হচ্ছে যে যখন মানুষজন, অনেক দেশ বুঝতে পেরেছে যে এর 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 জন্য তো অনেক ঝামেলা হবে, পরে অনেক ইনফ্লেশন আসবে, মুদ্রাস্ফীতি আসবে, এর জন্য হচ্ছে যে তারা বলে যে তাহলে আমাদের হচ্ছে যে মুদ্রা আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা ডলারের হিসাব রাখতে চাই না, কারণ তোমরা নিজেদের মতন ডলার ছাপাচ্ছ, নিজেরা বেশি ধনী হচ্ছ, পাশাপাশি আরো অনেক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এইটা হচ্ছে যে অনেক দেশের যখন আবদার থাকে তখন তারা তো একটা ঝামেলার মধ্যে পড়ে যায় এবং তখন তারা ইতিহাসের সব থেকে বিশ্রী একটা, এটা ইসলামের দৃষ্টিতে এরকমই সব থেকে জঘন্যতম একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র করে। আর সেটা ছিল এরকম, তখন হচ্ছে যে তখন বা এখন সবসময় আরবে হচ্ছে যে তেলের খনি, হ্যাঁ, তেল, কেরোসিন বা পেট্রোল, অকটেল সবকিছু একটা নির্দিষ্ট জিনিস থেকেই, পেট্রো থেকেই তৈরি। তো তারা এই ষড়যন্ত্রের মধ্যে আরবে তখন সময়ে একটা দেশের সাথে যুদ্ধের মতন পরিস্থিতি ছিল, তখন আমেরিকা সরাসরি গিয়ে আরবকে সাহায্য করে এবং আরবের যে রাজা ছিলেন, তার বাদশা ছিলেন, তার কাছে হচ্ছে যে গিয়ে তারা এই ধরনের একটা এগ্রিমেন্ট সাইন করায় যে আমরা আপনাদের দেশে রাজতন্ত্র থাক, গণতন্ত্র থাক, যা ইচ্ছা তাই হোক, পুরো পৃথিবীর কেউই আপনাদের এই বিষয় নিয়ে কোনো ধরনের ইন্টারফেয়ার করবেন না, আপনারা শুধু খাবেন দাবেন আর ঘুমাবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব থাকবে আমাদের। আমরা চাই যে আপনি আপনার তেল যে সারা পৃথিবীতে দিবেন, এই তেলটা হচ্ছে যে আপনি ডলারে সেল করবেন। কেউ যদি আপনাকে মুদ্রা দেয় তাহলে আপনি তখন তাকে আর কোনো ধরনের তেল টেল দিবেন না, যদি তেল নিতে হয় তাহলে অবশ্যই ডলার দিয়েই নিতে হবে। এবং এই জঘন্যতম বিষয়টিতে সেই সময়ে আরবের বাদশা মেনে নেয় এবং এই আর্গুমেন্টটা হওয়ার পরে তখন আবার ডলার অ্যালাইভ হয়ে গেল এবং হচ্ছে যে পুরো পৃথিবীতে এই ডলারের সিস্টেমটাই চলতে থাকলো, কারণ কোনো মানুষ তো আর তেল ছাড়া থাকতে পারবে না, সবারই যেহেতু তেল প্রয়োজন, তো এই জন্য হচ্ছে যে তেল কিনতেই হবে আরব থেকে, বা আরব সহ কুয়েত, কাতার, এই কয়েকটা দেশও ছিল, আরো কয়েকটা দেশ ছিল যেই দেশগুলোতে তেলের খনি আছে, এবং ওই দেশগুলোতেও ওরা গিয়ে সেম ধরনের আর্গুমেন্ট করে যে তেল যদি কিনতে হয় কোনো দেশকে তাহলে ডলার দিয়ে কিনতে হবে। তেল সহ কয়লা এবং আরো বিভিন্ন জিনিস যেগুলো মানুষের অতীব জরুরি, ওগুলো তারা আর্গুমেন্ট করে নেয় যে ডলার দিয়েই কিনতে হবে। এইভাবে তারা হচ্ছে যে এইবারও বেঁচে যায় এবং পুরো পৃথিবীতে এই ডলারের কারেন্সিটাই থাকে। আর আমাদের বাংলাদেশ তো তার অনেক পরে স্বাধীন হয়েছে, 1971-এ, হ্যাঁ। তো অতদিনে পুরো পৃথিবীতেই যে যখনই হচ্ছে যে ডলারের সিস্টেমটা আসলো
তখনই পুরো পৃথিবীতে নিজস্ব নিজস্ব কারেন্সি তৈরি হওয়া শুরু করলো। সাধারণত বেশিরভাগ কারেন্সিতে এই জিনিসটাই হতো, দেশের যে ট্রেডিশনাল জিনিসগুলো আছে, যেমন আমরা আমাদের দেশে কি দেখি যে হয়তোবা শাপলা ফুল আমাদের জাতীয় ফুল, অথবা শহীদ মিনার, অথবা গরুর গাড়ি, এই ধরনের জিনিসপত্রই দেখেছি। মানে ট্রেডিশনাল জিনিসগুলোই হচ্ছে যে কারেন্সির মধ্যে প্রিন্ট করা থাকতো। ততদিনে পৃথিবীতে টাকা পয়সা চলে এসেছে, এবং আমাদের বাংলাদেশ তো অনেক পরে স্বাধীন হয়েছে, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই নিজেদের দেশে ব্যাংক ছিল, ব্যাংক হয়েছে, ব্যাংকের মাধ্যমে হচ্ছে যে টাকা পয়সা হয়ে গেছে। তো এই পর্যন্ত হচ্ছে যে মোটামুটি দেখতে গেলে টাকার ইতিহাস আসলে আমাদের বাংলাদেশে না, পুরো পৃথিবীতে এসেছে এইভাবে। এবং এইখানে হচ্ছে এই লেয়ারে কিছু কিছু সেক্টরে এই কাজগুলো হয়েছে। তো এইভাবেই হচ্ছে যে টাকা পয়সার প্রচলনটা শুরু হয়ে গেল পুরো পৃথিবীতে। টাকা নামের একটা বিষয় ছিল, যেটা হচ্ছে যে কাগজের নোটের মধ্যে নির্দিষ্ট কিছু লেখা থাকবে ব্যাংকের আন্ডার থেকে, এবং ওইটাই হচ্ছে যে টাকা। এই পর্যন্ত আমরা বুঝলাম যে টাকা। কিন্তু এই টাকাটা এখন আমরা জানি নগদ বিকাশ বা আমাদের ব্যাংক নাম্বারে, আমরা ব্যাংক অ্যাকাউন্টে গেলেই দেখবো যে হচ্ছে যে, বা নগদ বিকাশেই আমাদের নাম্বার থাকে। টাকাটা, যেই টাকাটা আমরা ধরতেও পারি না এবং ছুঁতেও পারি না, ওই টাকাটাও একটা টাকা, যেটা শুধু একটা নাম্বার। এইটা কেন করা হলো, এই বিষয়টা বলছি। তো এই যে নাম্বার বা ডিজিট যে একটা টাকা, এটাকে বলা হয় ডিজিটাল মানি। তো এইটা বানানোর কারণটা কি, ব্যাংকের লোকজনরা তো সবসময় ব্যাংকেই থাকে, তাই না? ওইখানে মানুষজন টাকা পয়সা তুলতে যায়, অনেকে হচ্ছে যে টাকা পয়সা জমা দিয়ে রাখে, ওগুলো নিতে যায়, বা অনেকে আবার লোন নিতে যায়, বা যাই হোক, ব্যাংকের মানুষজন ব্যাংক সম্পর্কে ভালো জানে। তো ওইখানে যখন মানুষজন টাকা পয়সা তুলতে যায়, অনেক সময় ব্যাংক এটা নোটিস করেছে যে মানুষকে টাকা দেওয়ার মতন আসলে টাকা পয়সা থাকে না। অনেক সময় আপনারা অনেকভাবে দেখেছেন, এই রিসেন্ট টাইমেও শুনেছেন যে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে যে ব্যাংকের লোকজনরা বুঝতে পেরে ওয়ার্ল্ড ওয়াইড তারা হচ্ছে যে একটা ডিসিশন নেই, যে মানে আমরা তো জানি যে মূল সম্পদের বিনিময়ে ডলার পুরো পৃথিবীর কারেন্সি হলো, কিন্তু ওরা হচ্ছে জালিয়াতি করলো, আমেরিকা নিজের মতন করে আরো বেশি করে ডলার প্রিন্ট করে মার্কেটে ছেড়ে দিল। হ্যাঁ, এর জন্য একটা সমস্যা, এই সমস্যাটা হচ্ছে এই সময় এসেছে যে অনেকে অনেক সময় টাকা পয়সা পায় না। এই সমস্যার জন্য বাঁচতে তারা আরেকটা নতুন মানি আবিষ্কার করেছে, এইটাই হচ্ছে এই ডিজিটাল মানি। মানে এখন ব্যাংকের কথাই তো আমরা হচ্ছে একটা কাগজকে টাকা ভাবছি। দেখেন কোথায় ছিল লেনদেন, একটা সম্পদের বিনিময়ে সম্পদ, তারপরে আসলো মুদ্রা, তারপরে একটা ফাইনাল মুদ্রা, তারপরে হচ্ছে যে এখন আমরা টাকায়, এবং ব্যাংক যা বলবে তাই তো সমাজে সংগৃহীত হবে না। তো এখন ব্যাংক বলে দিল যে এই যে ডিজিট নগদ বিকাশে যেটা দেখছেন, অথবা ব্যাংক অ্যাকাউন্টে যে একটা নাম্বার দেখছেন, এটাই আপনার টাকা, যেটা আপনি আসলে ছুঁতেও পারবেন না, আপনি ধরতেও পারবেন না, এটাও এখন একটা টাকা হয়ে গেছে। এখন আমরা যদি দেখি যে ইসলাম একটা নির্দিষ্ট কারেন্সি আমাদের জন্য সেট করে দিল, যে এটার হচ্ছে যে টাকা পয়সার হিসাব থাকবে, তার এই সিস্টেমটাকে আমেরিকা সরিয়ে দিল। আমেরিকার সম্পর্কে তো আমরা অলরেডি সবাই জানি যে ওরা আসলে কত বড় লেভেলের দাজ্জালের অনুসরণকারী। যাই হোক, তো এই জন্যই তারা হচ্ছে যে আরো ধরনের টাকা পয়সা বেরোবে, যেমন বিটকয়েন, তারপরে এথেনিয়াম, বা আরো কিছু কারেন্সি আছে, ক্রিপ্টো কারেন্সি। তো এই ক্রিপ্টো কারেন্সির মতন আরো হয়তো বা টাকা পয়সা বের হতে পারে, আই ডোন্ট নো, কেউই জানে না আসলে। কিন্তু টাকা পয়সা বের হলেও তারা যতই প্রবলেমটা সলভ করার চেষ্টা করুক, একটা না একটা সময় গিয়ে এই পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে, কারণ এটা ইসলাম বিরোধী সম্পূর্ণভাবে। এবং এই আমরা যে ইসলাম বিরোধী যে কাজকর্ম করছি, আমরা নিজেরাও আসলে জানি না। এটা অনেক বড় আলোচনা, আপনাদেরকে খুব সংক্ষেপে আমি বললাম। কিন্তু মানে আমরা কোনো না কোনোভাবে সুদের সাথে একদম জড়িত এমন একটা টাকা পয়সার ব্যবস্থা আমেরিকা পুরো পৃথিবীতে নিয়ন্ত্রণ করে রেখেছে, যেটা সম্পূর্ণ সুদ দ্বারা পরিচালিত হয়। আমরা জানি যে সুদ খাই সে তার আল্লাহ এবং রাসূলের প্রতি যুদ্ধ ঘোষণা করলো, এরকম একটা বড় কথা। তার মানে আমেরিকা সুদ দিয়ে পুরো পৃথিবীর অর্থনীতির একদম হেড হয়ে গিয়েছে। হ্যাঁ, তার মানে সুদ দিয়ে সে আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, তার একদম, তার কি ধ্বংস খুব নিকটে, একদম শিওর থাকেন আপনি, আমি শিওর আছি। যদি এই তো এইভাবেই তার ধ্বংস হয়ে যাবে পুরো
পৃথিবীর অর্থনীতি একটা সময় ভেঙে পড়বে। আমি জানি না এই ভিডিওটা খুবই কমপ্লিকেটেড হওয়ারই সম্ভাবনা। আমি ওইভাবে অনেক বড় ঘটনা অনেক শর্টলি বোঝানোর চেষ্টা করেছি। অনেক কমপ্লিকেটেড লাগতে পারে, ১-২ বার দেখলে হয়তোবা আপনি বুঝে যেতে পারেন। একটু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছি। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। অফ করে দাও তো সিফাত এটা।